আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার, কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে। একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন, সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি, এমনকি জামায়াতও। বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আমি যদি আপনাদের দলের কথা বলি, সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা, এই বিষয়ে আপনার মতামত কি? মানে এইটা আপনি আসলে কিভাবে দেখেন? আমি এইভাবেই দেখবো, আমি পরিবারতন্ত্র বলতে আমি কিছু বুঝি না, ব্যক্তিতন্ত্র বলে আমি কিছু বুঝি না। আমি মনে করি 10 বছর বা 5 বছর এটা কোনো সাবজেক্ট না। চোর যদি একদিনও ইসে থাকে, চেয়ারে থাকে, সে চুরি করবে। দুর্নীতিবাজ যদি একদিনও মানে চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে। আর ভালো মানুষ যদি 100 বছরও চেয়ারে থাকে, সে দুর্নীতি করবে না। কিন্তু আমার মূল প্রশ্ন হলো, চেয়ারে বসছে কে? চেয়ারে বসতেছে কে? আমার মূল প্রশ্ন এখানে। কি থাকবে কি থাকবে না আমার দেখারই বিষয় আমার না। কিন্তু যদি চোর 5 বছর থাকে, সে চুরি করবে। 10 বছর থাকে চুরি করবে। একটা দেশ লুট করতে কয় বছর লাগে? যদি চোর থাকে 5 বছর যথেষ্ট। 10 বছর আপনি সময় দেবেন কেন? কিন্তু আপনি ব্যক্তির উপর গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ব্যক্তি তো আসলে আমরা যদি প্রতিষ্ঠান গড়ে না তুলতে পারি, ব্যক্তি তো নিজেও পরিবর্তন হয়, আবার ব্যক্তিরও আয়ু সীমাবদ্ধ। মানে আমরা তো এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকবো না। তো সুতরাং একটা ব্যক্তির উপর নির্ভর করে তো একটা সিস্টেম চলতে কি পারে? আসলে না, পারা উচিত। আবার আমরা এটাও শুনছি, মানুষ যখন অনেক ব্যক্তির উপর কোনো সিস্টেম চলে না, আদর্শের উপর চলবে। কিসের নীতির উপরে, নীতির উপর, কাঠামোর উপরে। আচ্ছা, নীতিমালার। যেমন ইসলাম আপনাকে বাইন্ডিংস দিছে, তুমি কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না। ইসলাম কি বলছে? ওয়াশাবিরুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মশওয়ারা ভিত্তিক কাজ করতে হবে, পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে। কিন্তু যদি পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি, তাহলে কোনো সমস্যা থাকার কিছু না। কিন্তু ডিক্টেটরশিপ যদি আমরা করি, চাপিয়ে দেই, এইটাকে বলা হয় ব্যক্তিতন্ত্র। ইসলাম তন্ত্র হলো সবাইকে নিয়ে কাজ করা, সবাই মশওয়ারা ভিত্তিতে কাজ করা। কিন্তু শায়ক, আপনি যখন ইসলামের কথা বলেন, তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায়। কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না। আমি উদাহরণ দিচ্ছি না, নাম নিচ্ছি না, সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন। আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না। তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ গাইডলাইন হবে, সেটা কি আসলে আমরা বলতে পারবো? মানে কোরআন সুন্নাহ। আচ্ছা, কিন্তু কোরআন সুন্নাহ তো আমাদের মূল সমস্যা। আমি একটু কথা বলি। জি জি। দেখেন, ইসলামের মানদণ্ড শরিয়াত। এই যে শরিয়াতের কথা শুনলে আমরা ভয় পাই। শরিয়াত, আপনারা অনেকেই বলেন, আমি দেখছি টকশোর মধ্যে শরিয়া আইন বাস্তব। আপনারা একদিন প্রশ্ন করছেন কাকে যেন, আমি শুনছি, দেখছি যে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করবেন কিনা। আসলে শরিয়া আইন বাস্তবায়ন করার মাধ্যমে তো মানুষের ফায়দা। শরিয়া শব্দের অর্থ, শরিয়া শব্দের অর্থ আইন, আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। শরিয়া শব্দের অর্থ রাস্তা। ওকে, তার মানে হলো একজন মানুষকে সুপথে চলার জন্য, তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া গ্রহণ করা হয়, সেইটা তো শরিয়া। শরিয়ার ভিত্তি কি হবে? ভিত্তি হবে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টি হলো মূল ভিত্তি। এই 4 ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন, তাহলে কোনো জায়গায় সংঘাত নাই, সমস্যা নাই। না কিন্তু হুজুর, কিন্তু শায়েক প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি। প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন, সেই কথার সূত্র ধরে, সেই কোরআন সুন্নাহ এবং সেই শরিয়ার কথা ধরে, ধরেন ইজমা কিয়াসের সূত্র ধরে আমাকে জামাতে ইসলামীর একজন আলেম, জামাতে ইসলামীর আকীদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন, এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন, তারা যে পথটা দেখাচ্ছেন, সেটাই পথ। এবং যেই পথ দেখে আমি বলতেছি, যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায়, প্রথম কওমি মাদ্রাসা বন্ধ করবে, এটা তাদের ফার্স্ট টার্গেট। এই জামাত যেখানে সেখানে লাগবে, যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। আমি পাশাপাশি আরো বলতে পারি, আমি রাজনৈতিক দল ধরে বললাম, আপনি জানেন মাওলানা আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা। তখন আমরা কোথায় যাব আর কি, সেটা যদি বলতেন। বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু শায়েক, আমরা যদি
এই জায়গার মধ্যে থাকি, তাহলে আমরা আসলে আরেকটু বিভেদের মধ্যে পড়বো কিনা। শুনতে পাচ্ছেন? জি, আমি এখন শুনতে পাচ্ছি। জি বলেন। না, যে দেখেন, আমরা যখন মতনৈক্য করি, যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে, কিন্তু তখন দরকার কি দলিলের। ঠিক আপনার সাথে আমার কোনো একটা মতনৈক্য হতেই পারে, ইসলাম নিয়ে, আমি বলে আমি সঠিক, আপনি বলে আপনি সঠিক, এটা আমি আশ্চর্য হওয়ার কিছু নেই, কিন্তু তখন আসবে দলিলের। যার দলিল শক্তিশালী তার কথা সঠিক, আর যার দলিল দুর্বল তার কথা দুর্বল। কাজে এখন সেই বহস আমি যাব না, রাইট, এখন সেই বহসের জায়গা না। রাইট, আমি মূল ভিত্তি বললাম, রাইট, মূল ভিত্তি দলিল। ওকে 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 ওকে, কিন্তু আমরা একদিন আপনার কাছে আলাদা করে শুনবো, আজকে সেটার জায়গা না। মানে দলিলও যে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন, ওইটার আমরা কি করব? ধরেন আপনার ইন্টারপ্রিটেশন আর আরেকজনের ইন্টারপ্রিটেশন একই দলিলের যে আলাদা হইতেছে, সেইটারও আমরা আসলে কি করব? কারণ হচ্ছে যে এর জন্য যে যেটা মানবে, যে যেটা মানবে। ওকে, কেউ এফ এ মানে আর আর এস মানে, হ্যাঁ, সিএস মানে, তখন আমরা বলবো এখন বিএস হয়েছে, তুমি বিএস মানো। ওকে, ঠিক আছে। সিএসআরএস এবং বিএস দিয়ে সুন্দর উদাহরণ দিয়েছেন। আমরা একটু পরবর্তী প্রসঙ্গে আসি। এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন। সেখানে হাত পাকা হাতে অনেককে আমরা দেখেছি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধও করেছে, কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন, আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 15 বছরের সুবিধাভোগী, অর্থাৎ আপনারা গত 15 বছরে সুবিধা নিয়েছেন। বিএনপি জামাত বর্জন করেছে, এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন। আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী, যাকে আসলে নানা, মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে, যাকে নানা অভিধায় অভিহিত করা হয়, সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি, যেখানে তারা আপনাদের সঙ্গে বসে আছেন। কেউ কেউ এমন মন্তব্য করছেন, যখন যারা ক্ষমতায় থাকে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন। একটু আপনার মন্তব্য শুনবো। এইটা ভুল বলছেন। যখন যারা ক্ষমতায় থাকে, ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি, দুর্নীতিগুলি তুলে ধরে, এটা বলতে পারেন। আচ্ছা, আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদকে, সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই? দেখছি, আমার পাশে দেখছি। তা সেটা বললেন না কেন? না, বুলু সাহেবকেও দেখছি, হাসান আমার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জি, আপনি বলেন, আপনি শেষ করেন, তারপর আমি বলবো। আমি শেষ করি। আপনার হাসান মাহমুদ সাহেবের সাথে আমার বক্তৃতা হিসাবে মানে আমাদেরকে বসতে দেখছেন, কিন্তু তারপরে আমি যখন বক্তব্য দিয়েছি, তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলেন না। ওই একই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য, যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা করছি, আওয়ামী লীগ বলছেন আমরা এইটা করছি, কিন্তু কে কত দুর্নীতি করছেন সেটা তো বললেন না। ওই স্টেজে বক্তৃতা দিয়েছি, আপনি শোনেন সেই বক্তৃতা। কিন্তু শায়ক, ওই বক্তব্য অনেক বেশি সুগার কোটেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন, এখন কি সেটা রিপিট করতে পারবেন, বা রিপিট আপনি করতেছেন? শেখ হাসিনাকে নিয়ে আমি তারই কোনো বক্তৃতা করি। শেখ হাসিনাকে নিয়ে কোনোদিন প্রশংসামূলক, বঙ্গবন্ধুকে নিয়ে, শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি, এটা কি এখন করবেন কিনা আবার? 100 বার শোনেন, কেন করব সেটা আমি বলি। আমি বললাম না আমি কোনো জিনিস রোজাত করি নাই, তো কোনো জিনিস রোজাত করিনি। ওকে, যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল, তখন আমি কি বক্তৃতা করেছিলাম, যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারিয়ান দিয়ে তুলে সাগরে ফেলে দেয়, তাহলে আজকে হোক কালকে হোক এই বুড়িগঙ্গা এই মূর্তিকে ফেলানো হবে। এই বক্তৃতা আমার, আমি শুনছি না, আমি জানি না, এবং সেইটা দেখছি। শেখ সাহেবের নিয়ে যে বক্তৃতা করেছিলাম, এটা কি বলতে চেয়েছি, দেখেন শেখ সাহেবের পরিবার কিন্তু এদেশে আসছে ইসলাম প্রচার করার জন্য। আমার মূল উদ্দেশ্যটা কি ছিল? শেখ সাহেব প্রথম কেন অ্যারেস্ট হয়েছিলেন? হিন্দুদের মাধ্যমে তিনি অ্যারেস্ট হয়েছিলেন মুসলমানদেরকে বাঁচাবার জন্য। আমি কি বলেছিলাম, শেখ সাহেব প্রথম কি রাজনীতি শুরু করেছেন? মুসলিম লীগ, পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন। শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন? নাস্তিকরা শেখ সাহেবকে ধর্মনিরপেক্ষবাদ, নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল।
আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই, মূল ভুলবেন না, এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে, কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিকতা ধর্মের উপর চাপিয়ে দেয়, তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে। ওই সময় শেখ হাসিনাকেও আপনি তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে, আপনি একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই বাবারই উত্তরাধিকার, আমার যদ্দূর মনে পড়ে, আমি একটু আগে শুনেছি, এবং তিনিও একই রকম ভালো মুসলমান, তিনি ভালো কাজ করছেন। না, এইটা বলিনি, আমি বলছি সেই পরিবারের, ওকে, আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে সজাগ করতে চেয়েছি যে আপনার বাবা দাদি দেখলে মুসলমান, তারা পীর ছিলেন, তারা দাওয়াত দিয়ে এসছেন, আপনি ইসলামের খেলাফ, ইসলামের বিরোধী কোনো কাজ করতে পারেন না। যেরকম কোন ছেলেকে কেউ যদি সতর্ক করায় তখন তার বাপ দাদার কথা বলে, তোমার বাবা এরকম ছিল, দাদা এরকম ছিল, ওকে, তুমি এই কাজ করতে পারো না, আমার এটি উদ্দেশ্য ছিল। কিন্তু সাহেব, আপনি কারেক্ট মি ইফ আই এম রং, আপনি কি ওই সময় সাবেক প্রধানমন্ত্রী সরকারের শেখ হাসিনার বা শেখ হাসিনা সরকারের এই 3টা খারাপ নির্বাচন, সীমাহীন দুর্নীতি, এগুলি নিয়ে আসলে কোনো এরকম একটা অবস্থান নিয়েছিলেন যেটা আপনার শক্তি দিয়ে আপনি আসলে নিতে পারতেন? আজকে আপনারা যে অবস্থা দেখেন, এমন কোনো বক্তব্য নাই যে বক্তব্যে শেখ হাসিনার এবং তার 14 গোষ্ঠী এই মন্ত্রী পরিষদের আওয়ামী লীগের দুর্নীতি তুলে ধরি নাই, এমন কোনো বক্তব্য আমার ছিল। আমার একটা রিডিং হইলো আপনারা সেই সময় প্রধান শত্রু হিসাবে গণ্য করতেন হচ্ছেন জামায়াতে ইসলামীকে, তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন, কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন, বাংলাদেশের মানুষের সুবিধা, সেগুলির কথাও বলতেন। তার ফলে সরকার, মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চরমনায়ের উপর বা শায়েকে চরমনায়ের উপর, যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন, মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে। না, সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল? কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন, তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না, 2-1 মন্ত্রী বা 2-1টা ঘটনার কথা বলে বলতেছেন। আমার মনে হয় আপনার কাছে এটা দৃষ্টিগোচর হয়নি, আমার মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি আবার চেক করবো না, একটা বক্তব্য। জি, আমি পল্টনে আপনার সরোয়ারদীতে বলেছিলাম যে শেখ হাসিনা, আপনি শুনে সে বক্তব্য, জি, আমি শুধু একটা এরকম 50টা বক্তব্য দিতে পারবো, জি, যে শেখ হাসিনা আপনাকে ভারত বাঁচাতে পারবে না, আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না, আপনাকে ভারতে অবশ্যই ভাবতে হবে। সে বক্তৃতা শুনিয়েন আপনি, অনেক আগের বক্তৃতা। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি বলে থাকেন সেটা আপনার, মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ 3টা নির্বাচন দিয়েছে, এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে। আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন, শুনবেন, আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল, কিন্তু সেইটা ছিল হচ্ছে 2 বা 3 নাম্বারে সরকার প্রধানের প্রতি, সরকারের প্রধানের প্রতি আপনি মাননীয় সাহেব, সরকার প্রধানের প্রতি ইউ আর সফট, সরকার প্রধানের প্রতি। না, এটা ভুল, এটা ভুল, এই মেসেজ আপনার কাছে সম্পূর্ণ ভুল। আচ্ছা, ঠিক আছে, সম্পূর্ণ ভুল। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্নে আসি। সরকার প্রধানের ব্যাপারে আমি যে মন্তব্য করেছি, এরকম বক্তব্য আজ পর্যন্ত কেউ দেয়নি।